আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আগে বলিনি এই ভিডিওটি কাদের জন্য। কয়েক মাস পর তো এইচএসসি পরীক্ষা, তাই না? তো যারা পদার্থের গাঠনিক ধর্ম অর্থাৎ ফিজিক্সের ফার্স্ট পেপার চ্যাপ্টার 7-এর মোটামুটি এই প্রিপারেশন নেওয়া হয়েছে, এখন প্র্যাকটিস করা দরকার। একটু বুঝে বুঝে চলো প্র্যাকটিস করি, শুধু শুধু গাইড বই মুখস্থ না করি। এবং এই ভিডিওতে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস তুমি বুঝতে পারবা যে ফিজিক্স পড়ার জন্য তোমার ম্যাথটা অ্যাকচুয়ালি কতটা গুরুত্বপূর্ণ, এবং পার্শিয়াল ডিফারেন্ট ইকুয়েশনগুলো ভালোভাবে শিখে ডেরিভেটিভসের এইখানে যে অ্যাপ্লাই হয় এরকম একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি। আর এই প্রবলেমটা হলো খুবই তোমাদের সবার পারা উচিত, কারণ ঢাকা বোর্ড 2023 সালে আসছিল। তো চলো আগে উদ্দীপকটা দেখি। এ ও বি দুইটা তার আছে। এ তারের ব্যাসার্ধ R1, দৈর্ঘ্য L1, বি তারের ব্যাসার্ধ R2, দৈর্ঘ্য L2। উভয় তারের উপর 7 কেজি ভর উলম্বভাবে নিচের দিকে চাপানো হলো। এ তারের দৈর্ঘ্য 1 mm বাড়ে, বি তারের দৈর্ঘ্য বাড়ে। জাস্ট এই ইনফরমেশন কতটুকু বাড়ে এটা বলে নেই। তো পরে সিকোয়েন্সিয়ালি কোয়েশ্চেনগুলো লেখা আছে। আমি এখানে ক খগুলোও বলার চেষ্টা করব, কারণ আমি জানি আমরা সবাই ঘ ঘ প্র্যাকটিস করতে করতে ক খর অবস্থা একদম 12টা বেজে আছে, তাই না বলো? এই জন্য চলো একটু বোঝার চেষ্টা করি দশা কি। দশা হলো, দেখো, তরঙ্গ উপরস্থ কোনো কণা এই যে ধরো গতিশীল অবস্থায়ও থাকে, তাহলে নর্মালি আমরা এই স্মরণের ইকুয়েশন কি x = a sin ω t + ডেল এরকমভাবে লিখি, তাই না বলো? তারপরে এটাকে ডেরিভেটিভ করলে বেগ পাওয়া যায়, তাকে ডেরিভেটিভ করলে ত্বরণ পাওয়া যায়, এগুলো তোমরা জানো। তাইলে এই তরঙ্গ উপরস্থ কোনো কণার টি এর যেই কোনো মানের জন্য তুমি কি স্মরণের মান জানতে পারবা, তারপর কি বেগের মান জানতে পারবা, ত্বরণের মান জানতে পারবা। তার মানে মোট কথা হলো দশা হলো তরঙ্গ উপরস্থ কোনো কণার কোনো নির্দিষ্ট মুহূর্তে স্মরণ, বেগ, ত্বরণ এইরকম গতীয় যাবতীয় যেই ব্যবস্থাটা জানা যায় সেটাই হলো ওই মুহূর্তে ওর দশা। বোঝা গেছে? 2 নম্বর কোশ্চেনটা চলো দেখি। কোন সময় সরল দোলকের গতি সরল রৈখিক হবে? আচ্ছা, সিম্পল হারমোনিক মোশন, এটা নিয়ে আমরা মোটামুটি সবারই একটা ধারণা আছে। যে ধরো ওই যে আমাদের ঘরে যে একটা পেন্ডুলাম, দেয়াল ঘড়িতে যে পেন্ডুলামটা থাকে, সেই পেন্ডুলামের কথা যদি তুমি চিন্তা করো তাহলেও হয়ে যায়। তো তোমাদের বোঝানোর জন্য আমি একটা জোগাড় লাগাইছি। তো এইখানে দেখো, গিভ মি আ সেকেন্ড, আমি এটা প্রবেশ করাই। তারপর এইখান থেকে একটা ক্যারেক্টারিস্টিক একটু বোঝার চেষ্টা করো। ধরো এইখানে এইটা দুলবে, তো আমি এইখান থেকে সর্বোচ্চ অবস্থান থেকে এটা ছেড়ে দিলাম। আর তোমরা তো সাম্যাবস্থানটা চিনো, সাম্যাবস্থানটা কোনটা? এইটা। তাহলে খেয়াল করে দেখো, আমি একটা অ্যাঙ্গেল নিয়ে এটা যদি ছেড়ে দেই, আস্তে আস্তে এটা যখন থামবে, এটা কোন অবস্থানে এসে থামতে নিল? সাম্যাবস্থানে। নাকি সর্বোচ্চ অবস্থায় এসে থামলো? অবশ্যই সাম্যাবস্থানে। তাহলে খেয়াল করে দেখো, কোন সময় সরল দোলকের গতি সরল রৈখিক হবে, এটার কয়েকটা ক্যারেক্টারিস্টিক তুমি সুন্দরভাবে ফিগার ড্র করে দিয়ে দিতে পারো। যেমন ধরো ও বিন্দু থেকে কোনো একটা জিনিস লাগানো আছে, এ হলো সাম্যাবস্থান, বি অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো। তাহলে 3টা ক্যারেক্টারিস্টিক এটা সবসময় ফলো করে। সেটা হলো কি, ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু কি হয়? বিপরীতমুখী হয়। যেমন এই বস্তুটা যখন আমি ঘুরাচ্ছিলাম তখন খেয়াল করে দেখো তো, ত্বরণের দিক আর সরণের দিক কিন্তু বিপরীতমুখী ছিল, কিন্তু এটা পরস্পর কি ছিল? সমানুপাতিক ছিল। কারণ দেখো এখানে সরণ বাড়াইছি, তাই এটা কি অনেক জোরে দুলতেছে। এবার যদি আমি এখানে সাম্যাবস্থান থেকে সরণটা একটু কম রাখি, আস্তে দুলতেছে না? এক্স্যাক্টলি। এবং এর দিক পরস্পর বিপরীতমুখী হয়, তাই এখানে একটা মাইনাস দেওয়া হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্যটা হলো, তোমরা কিন্তু খেয়াল করলা যে আমি যখন এটাকে সর্বোচ্চ অবস্থান থেকে ছেড়ে দিলাম, এটা কোন দিক অভিমুখী গেল? সাম্যাবস্থান অভিমুখী আসলো না? আস্তে আস্তে থামতে থামতে, এক্স্যাক্টলি। তার মানে এইটার দিক সবসময় সাম্যাবস্থান অভিমুখী হয়। 3 নাম্বার যে ক্যারেক্টারিস্টিকটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো এই যে টি, তোমরা পরবর্তী অধ্যায় পর্যাবৃত্ত গতিতে যা বিভিন্ন সূত্র শিখছো, T = 2π√L/J। আশা করি তোমরা এটা জানো যে টাইম পিরিয়ড, কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তারপর আরও একটা বৈশিষ্ট্য কিন্তু ছিল, সেটা কি, যে এই জায়গাটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি হইতে হয়? বিস্তারটা বা কৌণিক বিস্তারটা 4 ডিগ্রি বা তার কম হইতে হয়। এক্স্যাক্টলি। তার মানে তোমরা খ নম্বরে এর পরের বৈশিষ্ট্য হিসাবে লিখবা যে বিস্তার হলো, কৌণিক বিস্তার হলো 4 ডিগ্রি বা তার কম হবে। আশা করি আমি ক খ ভালোভাবে বুঝাইতে পারছি। তোমরা কিন্তু শুধু ভিডিওটা দেখবা না, পজ করো, বুঝতে পারলে তুমি লিখে ফেলো, না বুঝতে পারলে কমেন্ট করো, ইনশাল্লাহ জানায় দিব কোনো সমস্যা হলে। এটা কিন্তু
কৌণিক বিস্তার, হ্যাঁ, কারণ এটা তো অ্যাঙ্গুলার, তাই না? কৌণিক বিস্তার 4 ডিগ্রি বা তার কম হবে। এখন চলো 3 নাম্বারটায় চলে যাওয়া যাক। এ তারের কৃত কাজ কত সেটা জানতে চাইছে। আমি প্রায়শই এইসব প্রবলেম করাতে গিয়ে খুব প্যারা খাওয়া যায় পোলাপেন্ডে। সেটা হলো ওরা বলে স্যার কৃত কাজ নাকি একক আয়তনে কৃত কাজ। দেখো ইজিলি এখানে বলে দেওয়া আছে এ তারের কৃত কাজ সঞ্চিত শক্তি, বিভব শক্তি, যা বলুক না কেন সব কিছুই, চলো গ নাম্বারটা করে ফেলি, সব কিছুকেই আমরা নর্মালি কী দ্বারা প্রকাশ করব? ডাব্লু দ্বারা। এবং ডাব্লু ইজিক্যাল টু, বুঝছো আমি একটু কিছু ক্ষেত্রে একটু বিং লেইজি, আমি হলো সহজ সূত্রটা মনে রাখি, হাফ এফ ইন্টু এল। এফ হলো কি পরিমাণ ভর প্রযুক্ত করা হলো, আর এল কি যে পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে। আর শোনো চিত্রনায়িকা দয়া করে অঙ্ক ঠঙ্ক ফিজিক্সের কইরো না, তুমি ধরা খায়া যাবা। কারণ দেখো এখন একটু ফিজিক্স অ্যাডভান্স লেভেলই কিছু কিছু অঙ্ক বোর্ডেও দেয়, তাই না? সপ্তাহের বইয়েতেই আসে না। তাহলে খেয়াল করো এখানে কি বলছিল, দুইটা তার ছিল, তো আমি এ তারটা নিয়ে হলো এখন আলোচনা করতে চাইতেছি। এ তারে কি করছে, উলম্বভাবে 7 কেজি ভরের একটা বস্তু চাপানো হয়েছে। তাহলে ধরো এই যে বস্তুটা, এই অবজেক্টটার ভর হলো 7 কেজি। তাহলে এই 7 কেজি ভরের এই বস্তুটা চাপানোর ফলে এটা ইনিশিয়াল লেন্থ থেকে লেন্থটা বড় হয়ে, এই যে দেখো এতটুকু ধরো লেন্থ বড় হয়েছে, এবং এটা কত 1 মিলিমিটার বড় হয়েছে। ঠিক আছে, তার মানে একক ইন্টারচেঞ্জ করতে হবে, এগুলো নর্মাল বিষয়, এটি তোমরা পারো। তো এই হলো গিয়া ঘটনা। এখন দেখো এ ফিজিক্যাল টু উলম্বভাবে নিচে খাড়ার দিকে কি ওজন প্রয়োগ করতেছে, তাই না? তাহলে এমজি, তাহলে 7 কেজি ভর 7 ইন্টু কত 9.8। আর কি পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে এল, সেটা 1 মিলিমিটার। তাহলে মিলিমিটার থেকে তো তোমরা মিটারে নিতেই পারো, কত 1 ইন্টু 10⁻³ মিটার হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু 7 ইন্টু 9.8 ইন্টু কত 10⁻³ তার মানে কত চলে আসে দেখো তো, ক্যালকুলেট করো, 0.0343 জুল আই গেস চলে আসে। এটাই হলো অ্যান্সার। দেখো কত সিম্পল একটা প্রবলেম দিছে। বাট তুমি যখন একটা প্রবলেম করবা শুধু ওই প্রবলেমটা নিয়েই চিন্তা করবা না, এই প্রবলেমটা কিন্তু কিছু কথা চেঞ্জ হইতে পারতো। ধরো ইনিশিয়াল লেন্থ দিয়ে দিত, তারপর বলতো যে এই বস্তুটা চাপানোর পর পরবর্তীতে লেন্থ কত হলো, তখন বিয়োগ করে নিয়ে ছোট হাতের এল এর মান পেয়ে যেতা। আরেকটা যেটা বিষয় হতে পারতো যে ধরো কোনো একটা বস্তুর মানে তারের দৈর্ঘ্য দিয়ে দিছে, বললো এটার লেন্থ 5% বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে সেই অনুযায়ী তুমি কাজ করতা। ঠিক আছে, মানে ধরো কি বলতে চাইছি আমি আবার বলি, ধরো কোনো একটা এই তারটার আদি দৈর্ঘ্য দিয়ে দিছে ধরো 5 মিটার, এখন বললো যে দৈর্ঘ্য 5% বেড়ে গেছে, তাহলে এল এর মান কত 5 ইন্টু 5/100, তাহলে কত 25/100 বা 0.25। এগুলো সিম্পল চেঞ্জেস আশা করি তোমরা করতে পারবা, তাই না? আরেকটা যে জিনিস আমি একটু চাই, এই অধ্যায়ের সবচেয়ে পপুলার সূত্রটা কি? ইয়ং এর গুণাঙ্কের সূত্রটা না? তাহলে ছিল কি, ইয়ংস মডুলাস ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। পীড়ন এক ধরনের কি ছিল, চাপ, তাহলে এফ বাই কি ছিল এল, আর বিকৃতি কি এল বাই এল। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি জানি দাঁড়াইছিল দিন শেষে এফ ডিভাইডেড বাই এ, বড় হাতের এলটা ওইখানে যায় আর ছোট হাতের এলটা কি এখানে চলে আসে। এইখান থেকে খেয়াল করে দেখো, আমি যদি এফটাকে এক পাশে নিয়ে যাই আর সারা দুনিয়াকে আরেক পাশে নিয়ে যাই, তাহলে কি আসে ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। আই গেস এটা তোমরা এরকম সাইড চেঞ্জ করতে ইজিলি পারো, তাই না বলো? এখন যেটা বলতে চাই যে সব সময় তো তোমার প্রশ্নটা এত সিম্পলভাবে দিয়ে দিবে না, তখন হয়তোবা তোমাকে এই কৃত কাজ বা বিভব শক্তির এই সূত্রটা ইউজ করতে হতে পারে যে এফ এর জায়গায় কি ওয়াই এ এল বাই এল, আর এইখানে তো ছোট হাতের এল ছিল, তাহলে এল ইন্টু এল তো এল স্কোয়ার হয়ে যায়। দেখো তার মানে তোমাকে অনেক সময় কিন্তু কৃত কাজ বা বিভব শক্তি বললে তোমাকে এই উপরের সূত্রটাও ইউজ করতে হইতে পারে। তখন অবশ্যই কি ইয়ংসের মডুলাস দিয়ে দিবে, এরিয়া পাই আর স্কোয়ার দিয়ে বের করে নিতে হইতে পারে, ব্যাসার্ধ দিয়ে দিবে বা ব্যাস দিয়ে দিবে, এরকম জিনিস তো তোমরা বুঝোই। আর ছোট হাতের এল তো বলছি কি পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন হলো, কমলো বা বাড়লো, আর বড় হাতের এল কি আদি দৈর্ঘ্য। এখন খেয়াল করে দেখো, এইটা মোটামুটি গেল। আমি একটু ভেঙে আলোচনা করতে এই জন্য চাচ্ছি যেন তোমরা শুধু এই প্রবলেমটাই না পারো, অন্যগুলাও তুমি যেন করতে পারো। এখন দেখো এটা জাস্ট কথাটা একটু যদি বাড়ায়া দেয় কি, যে কৃত কাজ না বলে যদি আমি একক আয়তনে সঞ্চিত শক্তি জিজ্ঞাসা করি, সঞ্চিত শক্তি, তাহলে আমি তোমাদের ডিরেক্ট সূত্রটা চাইলে লিখে দিতে পারি। দেখো এতদিন ধরে পরে এই সূত্র আমার মুখস্থ আছে, তাই না? কেন আমি করাচ্ছি, আমি একটু পর মানে ভেঙে করাচ্ছি, একটু পর তোমাদের বলতাছি এবং তোমরা বুঝে যাবে। দেখো একক আয়তনে সঞ্চিত শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তো সঞ্চিত শক্তি বিভব শক্তি কি তো একই জিনিস, তাহলে ডাব্লু।
আর আয়তন কি ভি দিয়ে ভাগ করবা। এখন খেয়াল করে দেখো ডাব্লুর সূত্রটা এইমাত্র কি দেখলাম, ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই কত এল, আর ভি ইজিক্যাল টু কত এ ইন্টু এল। তুমি জানো আমি এমসিকিউতে স্যারের বইয়ে, তপন স্যারের বইয়ে সেদিন একটা এমসিকিউ দেখলাম যে একক আয়তনে সঞ্চিত শক্তির নিচের কোন সূত্রটি সঠিক। উনি করছে কি অপশনে ইউ ইজিক্যাল টু এই লাইন তুল্লা দিছে। এখন দেখো বহুপদী টাইপ এমসিকিউতে যদি হঠাৎ করে এই লাইন দেখে অনেক পোলাপাইনের মাথা নষ্ট হয়ে যাবে, বলবে এটা তো সঠিকই না। কিন্তু তুমি একটু করে করে প্র্যাকটিস করো, তাহলে তোমার জন্য ইজি হবে, তাই না বলো? এখন দেখো আমি চাইলে এখান থেকে কি করতে পারি, একটু সিম্পলিফাই ভার্সন বের করে নিতে পারি, ওয়াই এ ছোট হাতের এল বড় হাতের এল ইন্টু 1/a ইন্টু এল। তাহলে এখানে এ আর এ কাটা চলে যায়, পরে হলো গিয়া থাকে কি, এগুলো তোমরা পারো কম বেশি, তাও একবার জাস্ট দেখা দাও, ওয়াই ছোট হাতের এল বাই বড় হাতের এল হোল স্কোয়ার, তাই না? তাহলে এই হয়ে গেল একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্র। আর যদি শুধু কৃতকাজ বা সঞ্চিত শক্তি বলে তাহলে এটা দিয়ে অঙ্ক করে ফেলবা, মোটামুটি আশা করি চিন্তা করা যায় এতটুক তুমি পারবা। এরপর হলো আমি বলবো পুরো ভিডিওটা তোমরা এতক্ষণ যে ধরে দেখতেছো সবচেয়ে অর্থিত সময়টা হবে এখন। তো তোমার এই পর্যন্ত ভিডিওটা আইসা কিন্তু দেখা উচিত, তাহলেই তুমি বুঝতে পারবা যে আসলে কেন আমি এই প্রবলেমটা নিলাম, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য। ওই যে বলছিলাম যে ম্যাথমেটিক্স যে কাজে লাগে, ঠিক আছে, ম্যাথমেটিক্স যে কাজে লাগে কতটা অতপ্রতভাবে সেটা তুমি এই এখন বুঝতে পারবা। দেখো বি তারের আয়তন অপরিবর্তিত থাকলে মানে পরিবর্তন হয় নাই, তার মানে সহজ বাংলা ভাষায় এখানে আমি বলতে পারি ডেল ভির মান কত, ডেল ভির মান হলো 0। ইহার পয়সনের অনুপাত কত, একটু সাধুচলিত ভাষায় মিলায়া লিখছে আর কি, যাই হোক। তো যাই হোক পয়সনের অনুপাত তো তোমরা সবাই জানো, সিগমা দ্বারা পয়সনের অনুপাত বুঝায় সমান সমান মাইনাস কি, সূত্রটা সবাই পারি স্যার, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, তাই না? দৈর্ঘ্য বিকৃতি। তো পার্শ্ব বিকৃতিটা কি দ্বারা প্রকাশ করা যায়, ছোট হাতের ডি বাই বড় হাতের ডি, মাইনাস তো আছে, আর দৈর্ঘ্য ভিতরে কি ছোট হাতের এল বাই বড় হাতের এল। এই ছোট হাতের ডি বাই ডি না দেওয়া তোমরা তো জানো আর দিয়েও ব্যাখ্যা করা যায়, এতে কোনো আমার আপত্তি নেই। যে ছোট হাতের আর বাই ধরো ডেলার, এটা সরি ডেলার বাই ছোট হাতের আর, মানে ব্যাসার্ধের পরিবর্তন বাই আদি ব্যাসার্ধ যেটা আর কি ছিল, অথবা ব্যাসের পরিবর্তন বাই আদি ব্যাস যেটা ছিল আর কি, সেভাবেও লেখা যেতে পারে। একটু কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আমি জাস্ট একটা খুবই, আমার কাছে যদিও একটু অদ্ভুত লাগে বাট উদাহরণটা বলি। ধরো একটা চুইংগাম চাবায়া এভাবে স্ট্রেচ করলা, তাহলে কি হয়ে যায়, বা ধরো একটা মোটা রাবার ব্যান্ড যেটা মাথায় বাঁধে মেয়েরা, সেটা যদি আমরা অনেক দিন ইউজ করার পর একটু এভাবে স্ট্রেচ করি, লেন্থ বাড়তেছে আর ব্যাসার্ধ কি কমে যাচ্ছে না? এক্স্যাক্টলি। আমি জাস্ট একটু ফিগারটা ড্র করি। ধরো কথার কথা এরকম কোন একটা স্থিতিস্থাপক কোনো একটা পদার্থ আছে যার ধরো ইনিশিয়াল লেন্থ হলো এল, ইনিশিয়াল রেডিয়াস হলো আর, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করলাম, টান দিলাম, ঠিক আছে। টান দেওয়ার ফলে খেয়াল করে দেখো এখন ওইটা হয়ে গেল কি, নীলকালি দিয়ে বুঝাচ্ছি, পরবর্তীতে কীরকম একটা সিচুয়েশন হলো যে পরবর্তীতে ওর পুরো দৈর্ঘ্যটা হলো কি L2, আর ব্যাসার্ধটা কি খেয়াল করে দেখো কমে গিয়ে হয়ে গেছে, আচ্ছা এটা R1 দিই, এটা কি R2, ঠিক আছে। তাইলে দেখো দৈর্ঘ্যের পরিবর্তন কি এই এতটুকু জায়গা, এগুলো বলার কোনো প্যারাই লাগে না। এই যে L ইজিক্যাল টু কত, L2 মাইনাস L1। আর খেয়াল করে দেখো আগের ব্যাসার্ধ ছিল R1, এখনকার ব্যাসার্ধ R2, তাহলে ডেল R ইজিক্যাল টু কত, R1 মাইনাস R2। এগুলো তোমরা কম বেশি সবাই বুঝো। তখন সেখান থেকে যে পয়সনের অনুপাতটা আসবে সিগমা ইজিক্যাল টু মাইনাস ডেল R বাই R ডিভাইডেড বাই ছোট হাতের L বাই বড় হাতের L, তাই তো। এখন এই সিম্পল একটা জিনিসের নিউমেরিক্যাল ভ্যালু আমি কিভাবে বের করব, এখানে কিন্তু বলে দিছে যে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। শুধু তো এই থিওরি চাই নাই, চাইছে বলো। এখন গাণিতিকভাবে বিশ্লেষণ করার জন্য তোমাকে অবশ্যই আবার প্রশ্নে যেতে হবে, জাস্ট বি তারের দৈর্ঘ্য L2, ব্যাসার্ধ R2, আর তারের দৈর্ঘ্য বাড়ে, তার মানে এমন একটা ঘটনা ঘটছে, তাই না? এমনও কিন্তু ঘটনা ঘটতে পারতো যে আমি এটাকে চাপ দিলাম, কম্প্রেস করলাম, তাহলে লেন্থ কমে যেত আর ব্যাসার্ধ হলো বাইরে যেত, এমনও ঘটনা ঘটতে পারতো, বাট এটা এখানে বলে নাই। তাহলে আমাকে কি করতে হবে, এখানে তো আমার খালি এই আয়তন অপরিবর্তিত থাকে, এইটা ছাড়া কিন্তু কোনো ডেটা সেট দেয় নাই। দিছে কি বলো, না ডেটা সেট দেয় নাই। এখন দেখি আমরা কি কোনোভাবে করতে পারি কিনা। দেখো ভি ইজিক্যাল টু পাই আর স্কোয়ার এল, এটা একটা সিলিন্ড্রিক্যাল বস্তু, এটা দেখেই বুঝতে পারতেছো, তাই না? আমরা ব্যালন ঠেলন নিয়ে ছোটবেলা অনেক সূত্র লিখছি, আয়তনের পাই আর স্কোয়ার এইচের জায়গায় আমি এখানে এল ইউজ করতেছি, এটা তোমরা বুঝতেই পারতেছো। এখন দ্বিতীয় তারের জন্য যেহেতু, তাই আমি এখানেও R2 দিলাম, এখানেও L2 দিলাম। প্রথম তার বললে
আর L1 দিতাম, ওগুলো তোমরা বুঝো। এখন যে বিষয়টা করতে হবে সেটা হলো ডেরিভেটিভ করতে হবে, কিন্তু ডেরিভেটিভ করতে গিয়া এখানে তো আমি একটা প্যারা খেয়ে গেলাম, কারণ এখানে দুইটা ভ্যারিয়েবল আছে যেটা কিন্তু চেঞ্জ হইতে পারে, তাই না? একটা হলো আর, একটা কি এল। তো এইরকম দুইটা চলক যদি চেঞ্জ হতে পারে তখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি। পার্শিয়াল ডেরিভেটিভটা কিভাবে হবে আমি তোমাকে যদি একটু দেখাই। ভি ইজ ইকাল টু, খেয়াল করে দেখো, ডেল ভি ডিভাইডেড বাই এখানে ডেল আর ইন্টু আর, আর হলো ডেল ভি ডেল এল ইন্টু ডেল এল। এখন আমি করব কি জানো, তোমাদের বুঝার সুবিধার্থে আমি এই এতটুকু এখানে হিসাব করে আবার বসাবো, এই এতটুকু হিসাব করে এখানে বসাবো, যেন তোমরা ইজিলি বুঝতে পারো। এখন দেখো তো, ডেল ভি ডিভাইডেড বাই ডেল আর, জাস্ট এই একটুক মানে কি, এই ডি অফ ডি আর, আর ভি এর জায়গায় কি পাই আর টু স্কোয়ার এল টু। কার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছেন? আর এর সাপেক্ষে স্যার, ব্যাসার্ধের সাপেক্ষে। তাহলে খেয়াল করে দেখো, তোমরা তো এই সূত্র জানো, তাই না? এইগুলো কি আর এই শেষ সময় যায় শেখাতে হবে? কি হয়, x টু দি পাওয়ার n-1, nটা নেমে যায় আর x টু দি পাওয়ার n-1 হয়। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই আর টু স্কোয়ার আছে, তাহলে 2 নেমে যাবে, 2 - 1 তো 1 হবে। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো, পাই আর L2 এই দুইটা তো ইয়া হলো, কনস্ট্যান্ট হলো, তাই সামনে চলে আসলো। তাহলে এখানে R2 স্কোয়ার, তাহলে এখানে কি আসলো বলো তো, পাই L2, আর এখানে কি 2R2। বুঝতে পারছো? হোপফুলি বুঝতে পারছো। তাহলে এখানে দেখো আমার মানটা আমি বসায় দিই, যে এখানে ডেল ভি লিখি পাই L2 2R2, আর এই ডেলারের জায়গায় আমি জাস্ট এই ডেলারটা বসায় দিলাম। এইখানে তো কোনো রকেট সায়েন্স নাই। এরপরের বার আমাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে? এল এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে চলো আমি এই লাইনগুলো একটু মুছে দিই এবং এটাকে এল এর সাপেক্ষে একটু ডেরিভেটিভটা করে ফেলি, তাহলে মনে হয় আমাদের বুঝতে ইজি হবে। এবার এল এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাই আর আর টু স্কোয়ার এই দুজন কি হয়ে যাবে বলো তো? কনস্ট্যান্ট হয়ে যাবে না? কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে দেখো, তোমাদের মনে আছে, দেখো এটার পাওয়ার কত? 1, তাহলে 1টা নিচে নামবে, 1 থেকে 1 চলে গেলে কত হয়? 0। তাহলে সামথিং টু দি পাওয়ার 0 ইজ অলওয়েজ 1। তার মানে এখানে শুধুমাত্র কি থেকে যাচ্ছে, পাই আর টু স্কোয়ার, আর ডেরিভেটিভ করে 1 পাচ্ছি। তো 1 লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে পাই আর টু স্কোয়ার আর ডেল এল এর জায়গায় এই ডেল এলটা জাস্ট এখানে বসায় দিয়েছি দেখা। এখন দেখো, এখানে তো আয়তনের পরিবর্তন হলো, এখানে ডেল ভি লিখে দিলাম। এখন কি বলছে, আয়তনের পরিবর্তন হয়নি। তাহলে এই জায়গায় আমি একটা কাম করতে পারি, সেটা কি, 0 বসাইতে পারি। এই প্রথম কোনো নিউমেরিক্যাল ভ্যালু বসালাম, তখন তো স্যার ডেরিভেটিভই করতেছিলেন। আর কি করতে পারি দেখো, পাই কমন নিতে পারি মনে হয়। আচ্ছা, পাই আর টুই কমন নিতে পারি আই গেস। হ্যাঁ, পাই আর টু কমন নিতে পারি। আর এইখানে তাহলে কি থাকে, এখানে থাকতেছে হলো 2L2 ডেল আর, আর এখানে পাই চলে গেছে, আর টু স্কোয়ার আছে, তার মানে একটা আর টু থাকবে, আর এখানে থাকবে হলো ডেল এল আই গেস, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এইগুলো এই পাশ চলে আসলে 0 হয়ে যাবে। তাহলে এখানে 0 সমান সমান কি কি থাকতেছে একটু যদি চিন্তা করি, 2L2 ডেল আর প্লাস R2 ডেল এল। তাহলে একটু সাইড চেঞ্জ করার একটা কাহিনী আছে। তাহলে 2L2 ডেল আর, এখানে একটা মাইনাস হয়ে যাবে, আর এখানে R2 ডেল এল হয়ে যাবে, তাই না? এখন আমরা যদি আবার সাইড চেঞ্জ, মানে এটাকে এই পাশ নিয়ে আসি, দেখো R2 ডিভাইডেড বাই ডেল আর করে ফেললাম, আর ইনটু কি থাকতেছে দেখো তো, ডেল এল ডিভাইডেড বাই L2। ডেল এল মানে যে দৈর্ঘ্যের যেই পরিবর্তন, এটা সমান সমান কি আসতেছে, -2 আসতেছে, তাই না? আচ্ছা, পরবর্তী লাইনটা চলো এইখানে লিখি। দেখো তো, আমাদের মানের খুবই কাছাকাছি একটা টার্ম মনে হয় আমরা পেয়ে যাচ্ছি। সেটা হলো, আমরা যদি এইটাকে ইনভার্স করি, অর্থাৎ মানে উল্টে দেই, তাহলে মনে হয় কিছু একটা কাজ হচ্ছে। সেটা কি, এটা উল্টায় দিলাম, -1/2 হইলো, আর এইটা উল্টায় দিলে কি, উপরে হবে ডেল আর, নিচে হবে কি আর, এইটা উল্টায় দিলে কি, উপরে হবে L2, আচ্ছা এখানে R2 দেওয়া উচিত আমার, আর এইখানে হবে ডেল এল। দেখো তো, এই লাইনটাই অ্যাকচুয়ালি কি সিগমার মান না? দেখো তো, সিগমাটাকে আমি যদি এখানে আরেকটা লাইন লিখে নেই, তাহলে সেটা কি আসতেছে দেখো, মাইনাস ডেল আর ডিভাইডেড বাই আর ইন্টু কত, এল ডিভাইডেড বাই কত, ছোট হাতের এল। এইখানে ডেরিভেটিভ তো আমি তাই ডি দ্বারা আর কি প্রকাশ করছি। তার মানে এই পুরোটার জায়গায় আই গেস আমরা যেটা ইউজ করতে পারি সেটা হলো মাইনাস সিগমা, আর এখানে হলো -1/2। কেন? কারণ এখানে কিন্তু সূত্রে একটা মাইনাস ছিল, অনেকের এটা দিতে মনে থাকবে না। তাহলে দেখো তো, সিগমা ইজ ইকাল টু কি চলে আসলো, হাফ চলে আসলো।
তাই না? বুঝতেছো? এইভাবে কিন্তু অ্যান্সার করে ফেলা যায়। তো আশা করি এত বড় একটা ভিডিও তুমি দেখছো, বুঝছো। যদি বুঝে থাকো কাইন্ডলি ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখো, আশা করি যে সিগমার মান হাফ আসছে কীভাবে এটা তুমি বুঝছো, এবং ম্যাথ যে কতটা ইম্পর্টেন্ট এবং ফিজিক্সটা যে তোমার বুঝে করা উচিত, তাহলে তুমি বাস খেবা, এটা আশা করি রিয়েলাইজ করাইতে পারছি। প্র্যাকটিস বুঝা করো, কাইন্ডলি বুঝা করো, সময় অনেক অল্প। এবং যদি অ্যাকচুয়ালি কিছু শিখাইতে পারি তাহলে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আরেকটা কথা হলো যে একটু পড়ালেখায় সবাই কন্টিনিউয়াসও, এতে তোমার রেজাল্টটাই ভালো হবে এবং তোমার যেই গোলটা, হ্যাঁ, সেটাই যেতে সুবিধা হবে। খেয়াল করে দেখো, আমরা অনেক বেশি এখন প্রোক্রাস্টিনেট করি, আমরা অনেক সময় নষ্ট করি। সময় নষ্ট করার মতো সময়ও তোমার আছে, এটাও তুমি চিন্তা করতে পারো। কারণ খেয়াল করে দেখো, এমনও অনেকে আছে যে হয়তো তোমার মতো সুবিধা নিয়ে পড়তেছে না, সেও ইনশাল্লাহ হয়তো বা তোমার থেকে ভালো করে ফেলতে পারে। এটা তোমার আর তার কম্পিটিশন না, আমি জাস্ট চাচ্ছি তুমি আগে আছো অ্যাটলিস্ট। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।